প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। মূলত দুটি বিষয় নিয়ে খুব সামান্য কথা বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে ইলেকশন ডিউটি এবং পার্শ্ব শিক্ষক। প্রথম বিষয় হচ্ছে, আপনারা অনেকেই চাইছেন কোর্ট কেস এবং পার্শ্ব শিক্ষক। বিষয় হচ্ছে, কোর্ট কেস পার্শ্ব শিক্ষকদের খুব কম করা আছে এমনটি নয়, অনেকগুলি কেস আছে। আমি আপনাদেরকে খানিকটা বলার চেষ্টা করছি। সাল তারিখগুলো একটু এদিক ওদিক হতে পারে। বৈশাখী চ্যাটার্জি ভার্সেস স্টেট 2011 সালের শেষের দিকে কেসটা করা হয়। এটার বিষয় ছিল হচ্ছে, আমাদের যে আগে 55 বছর বয়স পর্যন্ত এসএসসি পরীক্ষায় বসার সুযোগ ছিল এবং প্রাইমারিতেও, সেটা যখন গভর্নমেন্ট তুলে দিল তখন নিখিলবঙ্গের তরফ থেকে এই কেসটা করা হয়েছিল। পার্টি ছিলেন হচ্ছে বৈশাখী চ্যাটার্জি ভার্সেস আদার্স। নেক্সট কেস হয় হচ্ছে 2016 সালে পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি শামীমদার কেস, এক কথায় স্ট্যাটাস কেস, অর্থাৎ স্থায়ীকরণের জন্য বা পে স্কেলের জন্য কেসটা করা হয়। নেক্সট সমকাজে সমবেতনের কেস করা হয়। সুপ্রিম কোর্টের 2016 সালের রায় নিয়ে নিখিলবঙ্গের তরফ থেকে কেসটা করা হয়। তারপরে কেস হয়েছে 21-22 সালের দিকে, যেটা আমাদের সৈকত, আজকাল নেই, শ্রদ্ধেয় আমাদের দেবমাল্যদা, আমাদের গুহদা, এরা যে কেসটা করেছিল সেটাও একটা কেস। এছাড়াও এসএসসি নিয়ে 10% নিয়ে হাবিজাবি নিয়ে ছোটোখাটো কেস কিন্তু এক আধটা আছে এবং চলছে, তার মধ্যে অনেকগুলো। এবার আমরা যদি এই কেসগুলো নিয়ে পর্যালোচনা করি, তাহলে যেটা দেখতে পাবো, বৈশাখী চ্যাটার্জির যে কেসটা নিখিলবঙ্গর পরিচালনায় হয়েছিল, সেই কেস কিন্তু এই মুহূর্তে ডেথ। কী কারণে ডেথ? কেসটা এরা চালাতে পারলো না। সমকাজে সমবেতনের নিখিলবঙ্গের যে কেস, সে কেসটা 2019 সালে আমরা লেগে অনেকগুলো হেয়ারিং করিয়েছিলাম। এক বছরে প্রায় 9টা অথবা 11টা হেয়ারিং করানো হয়েছিল। তার আগে 2-3টে হয়ে পড়েছিল। তারপর থেকে সেই কেসটার আর কোনো হদিশ আমরা পাচ্ছি না। স্ট্যাটাস কেস শামীম আক্তার, প্রচুর টাকা কালেকশন করা হয়েছিল। আমি তখন সক্রিয় সদস্য ছিলাম। উত্তরবঙ্গে গিয়ে টাকা তোলা হয়েছে প্রায় 30 লক্ষ টাকা, কম বেশি, অ্যামাউন্টটা আমার খুব বেশি মনে নেই। সেই কেসের হাল যখন বেহাল, তখন উনি করলেন হচ্ছে ইপিএফ মামলা, যেটা এখনও চলছে। সুপ্রিম কোর্ট পার করে এসেও কেসটা এখনও পর্যন্ত কার্যকরী করা সম্ভব হয়নি। 14 লক্ষ টাকা কালেকশন হয়েছিল শুধুমাত্র ইপিএফ কেস যখন সুপ্রিম কোর্টে যায়। সেই টাকার কোনো হিসাব হদিশ আম পাবলিক জানে কিনা আমি অন্ততপক্ষে জানি না। আমার কাছে যতদূর খবর ছিল 6 লক্ষ টাকা মতো খরচ হয়েছে উকিলের পিছনে, আর এক্সট্রা কিছু খরচ থাকেই, সব মামলাতেই থাকে, সে খরচটাও হয়েছে। তবে সেটা আর যাই হোক 14 লক্ষ টাকা নয়, ওই 7 লক্ষ টাকার আশেপাশে খরচ। বাকি টাকাটা কোথায় আছে আমরা কেউ জানি না। আবারও একটা কেস হবে শুনছি। আমাদের কানের গোড়া দিয়ে স্পেশাল এডুকেটররা একটা কেস করে বেরিয়ে গেল, আমরা তার নাগাল পেলাম না। আপনারা অনেকে এখন পরামর্শ দিচ্ছেন একটা কেসে যাওয়ার জন্য। দেখুন, আমি আগের দিনও বলেছি, একটা কেস করলে করাই যায়, না যাওয়ার কিছু নেই। স্পেশাল এডুকেটরদের কেসটা নিয়ে লড়া যায়, পার্শ্ব শিক্ষকরা এটা নিয়ে লড়তে পারে, কারণ পার্শ্ব শিক্ষক এবং এই স্পেশাল এডুকেটরদের মধ্যে অনেক মিল রয়েছে সার্ভিস রুলের ক্ষেত্রে। তো সেটাতে আমরা এগোতেই পারি। কিন্তু এই কেসের যে সমস্যাগুলো আছে সেগুলো তো আগে ভাবতে হবে। বিষয় হচ্ছে, এই কেসের রায় পেতে আপনার সুপ্রিম কোর্ট যেতেই হবে, ধরুন, নিশ্চিত থাকুন, বেশ কয়েক বছর কেটে যাবে। যদি 5 বছরও আমি ধরে নিই, এই মামলার রায় হতে হতে বা কার্যকারী হতে হতে ইত্যাদি ইত্যাদি সব মিলিয়েও যদি আমি 5 বছর ধরি, তাহলেও পার্শ্ব শিক্ষক কিন্তু আজকে যে 40,000-এর কাছাকাছি আছে, সেটা কিন্তু 20,000-এ এসে দাঁড়াবে। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে গেলে কপিল সিব্বালের মতো উকিলের বিরুদ্ধে লড়াই করার মতো উকিল কিন্তু আমাদের দিতে হবে। তার ফিস বহন করা
আমাদের পক্ষে ঠিক কতটা সম্ভব হবে এটা আগে ভাব। তারপরে একটা চালাতে গেলে যে পরিমাণ শ্রম দিতে হয় সেটা আমরা কতটা পারবো, এটা একটা বিরাট বড় ভাবনা চিন্তার জায়গা। অতএব আমার মনে হয় যে কেসগুলো ইতিমধ্যেই রয়েছে সেই কেসগুলো সেই সংগঠনগুলো একটু দেখুক না, সেগুলো তো অনেকটা এগিয়ে আছে। নতুন করে কেস করার থেকে পুরনো যে কেসগুলো আছে সেগুলো তারা দেখুক, তারা সেই কেসগুলো কেন ফেলে রেখেছে। না টাকার অভাব আছে, না লোকের অভাব আছে, না অন্য কিছুর অভাব আছে। অভাব শুধু আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে মানসিকতার অভাব। গুহদা যে কেসটা করলেন ওনাদের কাছে কিন্তু টাকার অভাব আছে বলে আমার মনে হয় না, যদিও আমি ফান্ড সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নই। তবুও কেসটাকে ফেলে রেখে দেওয়া হলো। এতগুলো মাঠ বিভিন্ন অজুহাত দেখিয়ে কেসটাকে ফেলে রাখা হয়েছে। আমরা চাই সেই কেসগুলোর তারা তদারকি করুক এবং কেসগুলো তুলুক। টাকা পয়সা লাগলে দেখা যাবে, আমরা তো আছি, আগেও তো বলেছিলাম আমরা আছি, যখন না পারবেন আমরা আছি। শামীমদার ইপিএফ কেসের শুরু থেকে যেমন আমি ব্যক্তিগতভাবে আমিও ছিলাম, পরবর্তীতে তিনি যখন সুপ্রিম কোর্টে গেলেন টাকার অভাব হলো, তখন আমি খুব সামান্য হলেও সহযোগিতা করেছিলাম, আপনারাও সহযোগিতা করেছিলেন। আমার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তাবর তাবর নেতারা তার সঙ্গে ভিডিও বার্তা দিলেন। তারপরেও কেসটাকে লাগু করা গেল না, এটা অত্যন্ত বাজে ব্যাপার হলো। আমি জানি না এটাই নেতৃত্বদের কতখানি ভূমিকা ছিল বা কত আছে, আমি সেই সমালোচনায় যেতে চাই না। আমি চাই হচ্ছে কেসগুলো, সমস্ত কেসগুলো রিওপেন করা হোক। নিখিলবঙ্গের কেসটাও কিন্তু ভালো জায়গাতেই ছিল, খুব খারাপ জায়গায় ছিল না। 19 সালে আমরা যখন ওটাকে তদারকি করতে শুরু করলাম তখন কিন্তু ভালো জায়গায় ছিল সমকাজের সমবেতনের কেসটা। স্ট্যাটাস কেসটাই শামীম দ্বারা হেরে গেছে, স্বীকার করুক আর না করুক, আমরা যতদূর কাগজপত্র তুলেছিলাম দেখেছিলাম তাতে ওরা হেরে গেছে। ওদের ওই কেসটা নিয়ে আর খুব বেশি লাভ হবে না। ইপিএফ কেসটা ওরা দেখছে, দেখুক না, কেন ফেলে রেখে দিয়েছে। ওদের ভাষাগুলোই আমি ভালো বুঝি না, দাঁত ভাঙা কিছু ভাষা ব্যবহার করে। তো সেগুলো যদি সব কিছু ঠিকঠাক করে, কন্ডেম ফন্ডে ভাবি যে কী আছে সেগুলো করে যদি কিছু করা যায় সেগুলো চেষ্টা করুক। আর আমরা আমাদেরকে যারা পরামর্শ দিচ্ছেন আমরা ইলেকশনটা বেরোক, তারপরে এটা নিয়ে একটা চর্চা আমরা করব। তবে খুব বেশি আস্থা কেসের প্রতি আমাদের নেই, তার কারণ আমাদের নিয়োগের সময় যে সমস্ত বিষয়গুলো করে রেখে গেছে, যদিও তার এগেনস্টে বেশ কিছু ফাইলপত্র আছে যেগুলোতে সেগুলোকে কন্ডেম করা যাবে, তো সেগুলো নিয়েও আমরা চর্চা করব, দেখব। তো আমি চাইছি যে যে কেসগুলো আছে সেগুলো আগে দেখা হোক, তাহলে পরে অনেকটা সমস্যার সমাধান হতে পারে। যদি নেতৃত্বদের মানসিকতা, লক্ষ্য যদি সদর্থক হয়, শুধু আলোচনাটা সদর্থক করলে হবে না, নেতৃত্বদের মানসিকতাটার সদর্থক হওয়া উচিত। নেক্সট যে বিষয়টা বলবো, ইলেকশন ডিউটি এবং পার্শ্ব শিক্ষক বিষয় হচ্ছে, আমরা আপনাদেরকে দীর্ঘদিন আগে থেকে বলে আসছি ইলেকশন ডিউটি করবেন না। সোজা কথায় যখন বিএলও নিয়োগ হলো এই বছর, তখন আমরা বারবার প্রচার করেছিলাম আপনারা কেউ বিএলও ডিউটি নেবেন না, যারা নেয়নি তাদের সরকার কিছু করতে পারেনি, একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন। আপনারা লাফিয়ে লাফিয়ে নিলেন। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে 1000-20 কাছাকাছি প্যারা টিচার, কম বেশি 20-25 হাজার মতো হবে, তারা কিন্তু অলরেডি বিএলও হয়ে গেছেন এবং তারা বিএলও হিসেবে রেজিস্ট্রেশনটাও করে নিয়েছেন। তাদেরকে এই মুহূর্তে কমিশন বাদ দেবে এ আশা কোনোভাবেই করবেন না, কোনোভাবেই সম্ভব নয়। কারণ তাদেরও ইলেকশনের ডিউটি থাকবে, সে নিজের বুথেই হোক আর অন্য জায়গায় হোক। তাদের কিন্তু কোনো রকম ছাড় এই মুহূর্তে করানো সম্ভব হবে না। রইল বাকি যারা বিএলও নয় তাদের ডিউটিটা। বিষয় হচ্ছে এটা করতে গেলে শুধু কোমরের জোর নয়, একটুখানি মানসিক জোরটাও দরকার। গত 19 সালের লোকসভা ইলেকশনে আমার ডিউটি এসেছিল, শোকজও এসেছিল। শোকসের যে জবাবটা দিয়েছিলাম নদিয়ার ডিএমকে, তাতে আমি ওনাকে জানতে চেয়েছিলাম যে আপনি কেন আমাকে ডিউটি দিলেন সেটা আগে পরিষ্কার করুন। তার কপি আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো সেটা প্রথমে যখন হার্ড কপি জমা দিতে চাই, যে বাবু জমা নেবেন, সে তো ভয়েই নিল না। তো আমি তখন ওখানে বসেই ডিএমের কাছে ইমেল করেছিলাম। তো তার পরবর্তীতে আর ডিএম আমার কোনো খোঁজখবর নেয়নি। মরে গেলাম না বেঁচে থাকলাম, ভালো আছি না খারাপ আছি,
কোনো বিষয়ে তিনি আর খোঁজখবর নেননি। অতএব আপনারাও যদি একটুখানি শক্তপোক্ত হন, মানসিক জোর, শরীরের শক্তি দরকার নেই, একটু মানসিক জোরটা যদি আপনাদের থাকে তাহলে পারে আপনারাও পারবেন। আর সাংগঠনিকভাবে আমরা এটা নিয়ে খুব বেশি লড়াইয়ে যাব না। তার কারণ আমার বিরাট অংশের পার্শ্ব শিক্ষক শিক্ষিকার, বিশেষ করে শিক্ষকদের কথাই বলবো, তারা যেই 1-1.5 হাজার টাকা পাবে না, এটাতে তারা বিরাট কিছু মনে করে। কারোর এক বস্তা চাল হয়ে যাবে কোড আনকোড, কারোর ছেলেমেয়ের জামাকাপড় হয়ে যাবে কোড আনকোড, কারোর বাড়ির লোকের শাড়ি হয়ে যাবে একটা। অতএব আমরা অনেকেই আছি, এটাতে আমরা সন্তুষ্ট। আসলে আমরা সয়ে গেছি, ভাতা পেয়ে পেয়ে, ভিক্ষা পেয়ে পেয়ে, এগুলোতে আমরা অনেকটা সয়ে গেছি। যার জন্যে এই সমস্ত বিষয়গুলোতেও আমরা অংশগ্রহণ করতে চাই। খুব সামান্য টাকা হলেও আমরা সেটা পাই, যার জন্যে কিন্তু আমরা এগুলোর ওপরেই নির্ভরশীল হয়ে গেছি। যার জন্য আমরা সাংগঠনিকভাবে এই বিষয় নিয়ে খুব বেশি এগোবো না। আপনারা যদি নিজেরা ব্যক্তিগতভাবে এগোতে চান, এগোতে পারেন। অন্য কোনো সংগঠন, যদিও পার্শ্ব শিক্ষকদের এখন একটাই সংগঠন, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ, অন্য কোনো সংগঠন যদি এগিয়ে যায়, আমাদের সলিটারি থাকবে, আমাদের সমর্থন থাকবে। অতএব ইলেকশনের বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে। নেক্সট বিষয় হচ্ছে পার্শ্ব শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ খুব খারাপ। আপনিও যতটুকু জানেন, আমিও ততটুকুই দেখতে পাচ্ছি। অন্ধকারের পথে আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছি, অন্ধকার থেকে গভীরতম অন্ধকারের দিকেই আমরা এগোচ্ছি, যদি না তৃণমূলের পরিবর্তন না হয়। কারণ সরকারে এখন কেউ নেই। তৃণমূলকে যদি আপনারা সরাতে না পারেন, আরও অন্ধকারে ডুবে যাবে। আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্রও নই, কোনো রাজনৈতিক দলের সেই অর্থে প্রচারক নই। অ্যাজ এ প্যারা টিচার ঐক্যমঞ্চের পক্ষ থেকে যখন বলছি, তো আপনারা আপনাদের খুশিমতো ভোট দেবেন, কিন্তু তৃণমূলকে নয়। কিছু প্রশ্ন আমার কাছে সরাসরি কয়েকজন করেছেন, কিছুজন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে লিখেছেন, একদম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। আমার মনে হয় সেটা ক্লিয়ার করা দরকার। প্রথম কথা হচ্ছে, আমি কোনো কিছু লুকিয়ে করি না। ঠিক যেমনভাবে মুখ্যমন্ত্রীর সভায় প্ল্যাকার্ড দেখিয়েছিলাম, সরকারকে জানান দিয়েই করেছিলাম। গতকাল দুটো বিষয় হয়েছে, বিকাশ ভবনে গেছিলাম। আমাদের যে মেন অন্তরায়, কালপিট শব্দটা ব্যবহার করব কিনা জানি না, তাকে পরিষ্কার করে বলে এসেছি যে আর ক্ষতি করবেন না, অনেক করেছেন, আর ক্ষতি করবেন না। বেটা থতমত খেয়ে গেছে। বেটা বলছে না, আমি করিনি, আমি আপনাদের ডেপুটেশন নিইনি। আজ থামুন, বহুত কিছু করেছেন, ভোটের পরে আসছি, ছাড়বো না কিন্তু আপনাকে, আপনি যেগুলো করেছেন আপনাকে ছাড়বো না। উনি ওনার মতো বকতে শুরু করলো। আমি কি করব, সরকার না দিলে এরকম গাইছিল, আমি বেরিয়ে চলে এসেছি, তুই তোর মতো গা, পরে দেখা হবে তোর সাথে। কারণ ওই মালটা প্রচুর ক্ষতি করেছে, প্রচুর। লাস্ট যে ফাইলটা ছিল সেটার মধ্যে উনি কাটাকুটি করেছিলেন। মাঝে একবার শোনা গেছিল না, ফাইল ফেরত এসছে বিকাশ ভবনে, ওই মালটা কাটাকুটি করেছিলেন। ওকে ডেকে নিয়ে গিয়ে নবান্ন ফিনান্স দপ্তর চরম ঝাড় দিয়েছে। তারপরেও লজ্জা নেই। এখন যে বিষয়টা চলছে, ফাইল শব্দটা আমার আর বলতে ইচ্ছা করে না আপনাদেরকে, তাও বলতে হয়, কারণ এই ফাইলেই আমাদের লাইফটা শেষ হয়ে গেল। তো সে বিষয়টা দেখছি কি করা যায়, উনি যাতে আর বিরোধিতা না করেন সেটাও বলবো। আর একটা বিষয়, যেটা আমার ব্যক্তিগত বিষয়, আপনারা বলছিলেন যে ভগীরথ ঘোষের উদ্দেশ্য হচ্ছে ভোটে দাঁড়ানো, টিকিট নেওয়া, কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির হয়ে ভোট সংগ্রহ করা, কথা বলা, বা রাজনৈতিক সুবিধা নেওয়া, ইত্যাদি ইত্যাদি, যে বিষয়গুলো আপনারা অনেকেই বলে থাকেন, একদম আম পাবলিকও বলে। কিছু ব্যক্তি রয়েছে যারা এটা বলে তারা নিজেদের সংগঠন, নিজেদের দোকান খোলা রাখার একটা রাস্তা তৈরি করে রাখে। তাদের উদ্দেশ্যে বলি, আমি একটা রাজনৈতিক দল করি বা করতাম বলাই ভালো। তো বিধানসভার টিকিট নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আগের বার অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু পাইনি। জেলা পরিষদে দাঁড়িয়েছিলাম, হারানোর জন্যে একটা মার্ডার, আর গোটা 20 মতো বুথ পুরোপুরি ছাপ্পা করতে হয়েছে, তাতেও হয়নি। স্ট্রং রুম খুলে সেখানে গিয়েও ছাপ্পা মারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। 2026-এর
বিধানসভা ইলেকশন। ইচ্ছা করলেই টিকিট পেতাম কি না জানি না, লড়াইয়ে থাকতাম। আর এই মুহূর্তে কম বেশি যা চ্যানেল হয়েছে, নামটা আমার 1 থেকে 2 নম্বরে থাকতো ক্যান্ডিডেট লিস্টটা আমার বিধানসভায়। কিন্তু হয়তো হারতাম। আমার এই সিটটা কিন্তু যে রাজনৈতিক দল আমি করি তার হারা সিট। কিছু হয়তো টাকা ইনকাম হতো, মনে মনে শান্তি পেতাম, টিকিট পেয়েছি। কিন্তু যেটা ঘটতো মেনলি সেটা হচ্ছে 41,000-এর ভবিষ্যৎ কিন্তু শেষ হয়ে যেত। আমরা যে অরাজনৈতিক মঞ্চ করেছি সেখানে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়ে যেত। ঠিক সে কারণেই আমি অ্যাপ্লিকেশন করিনি। পার্শ্ব শিক্ষকদের স্বার্থে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের স্বার্থে আমি এবছর অ্যাপ্লিকেশন করিনি। অতএব আপনারা কেউ দুশ্চিন্তা করবেন না যে ভগীরথ ঘোষ টিকিট পাওয়ার লোভে এটা করছে। আমি আপনাদের এটাও বলে রাখি, জেলা পরিষদে আমার এখানে আমার বিধানসভায় 3টে সিট, তার মধ্যে ম্যাক্সিমাম ভোট পেয়েছিলাম আমি, এবং আমি জিতেও যেতাম যদি না তৃণমূলের এই লাগাম ছাড়া দুর্নীতি না হতো, আমি জিতে যেতাম। অতএব আমি কিন্তু একজন যোগ্য দাবিদার এখানকার বিধানসভার টিকিটের জন্য। তবুও আমি করিনি হচ্ছে পার্শ্ব শিক্ষক 41,000 পার্শ্ব শিক্ষকদের স্বার্থে আমি এটা করিনি। বাই চান্স পেয়ে গেলে পারে কিন্তু একটা চরম ক্ষতি হতো। সেই জায়গা থেকে আমি এবছর সিদ্ধান্ত নিয়েছিলাম, আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমি টিকিট নেব না এবং দাবিও করব না। আর দলের সঙ্গে খানিকটা দূরত্বও বাড়িয়েছি, বেশ কয়েকদিন ধরেই নিজের থেকে বাড়িয়ে নিয়েছি। ইলেকশনে নামবো, যদি ভালো প্রার্থী দল দেয় আমি আমার নিজের এলাকায় নামবো এবং অন্যান্য জায়গায়ও চেষ্টা করব। এই সরকার যা সুজনদা আমাদের প্রচুর হেল্প করেছিলেন, যেহেতু আমাদের আন্দোলনে সুজনদা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে আমরা ওনাকে হেল্প করেছিলাম, প্রচার করে চেষ্টা করে অরাজনৈতিক থাকার, যখন আমি পার্শ্ব শিক্ষক হিসাবে কোথাও যাই। আর সেটা আগামী দিনেও চেষ্টা থাকবে। আরেকটা বিষয় বলি, আরেকটা কথা আমাকে গতকাল একজন বলেছেন যে আমি নাকি চাকরি পেয়ে গেছি ইত্যাদি ইত্যাদি। বিষয় হচ্ছে, আমি 2017 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি পর 8 দিন যখন যাই, তার মাঝে একদিন ওনার দপ্তরের একজন, ওনার ওই অফিসের একজন বড় অফিসার সরাসরি অফার করেছিলেন চাকরি দেওয়ার জন্য। আমিও সরাসরি তাকে উত্তর দিয়েছিলাম 41,000-এর জন্য করুন, আমারটা আমি পেয়ে যাব। 2021-এর যখন আন্দোলন চলে তখন ভায়া মারফত প্রস্তাব এসেছিল, মানে সপাটে নাকচ করে দিয়েছিলাম। তারপরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্কটা কোন জায়গায় পৌঁছেছিল সেটাও আপনারা জানেন। তখন আমি টেট পাস ছিলাম, এখনও আমি টেট পাস আছি। তখন একটা টেট পাস ছিলাম, এখন 2টো টেট পাস আছে। আজ পর্যন্ত কোনো অফিসারকে আমি এটা বলিনি, আপনারাও অনেকে জানতেন না, এটা আমি কখনো প্রকাশ্যে আনিনি, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের স্বার্থে। তার কারণ আমার জান প্রাণ অন্তর পার্শ্ব শিক্ষকদের জন্যে। কারণ আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনারা আমাকে যে জনপ্রিয়তা দিয়েছেন, এটা আমার দীর্ঘ কয়েক প্রজন্মের, কয়েক জীবনের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। কারণ আমি কিন্তু একদম গ্রামের ছেলে, দেখতে পাচ্ছেন আমার পিছনটা খানিকটা, আমি কিন্তু অত্যন্ত গ্রামের ছেলে। সেখান থেকে উঠে গিয়ে কলকাতার বুকে দাপিয়ে বেড়ানো, পুলিশ অফিসারদের সঙ্গে বিভিন্ন রকমভাবে তর্ক করা। এদিনও কিন্তু 2টো পুলিশের সঙ্গে আমার, 2জন পুলিশ অফিসারের সঙ্গে আমার কিন্তু গণ্ডগোল হয়েছে, সেটার ভিডিও আপনারা পাননি। একজন ভিডিও অফিসারকে বলেছে আপনি আমার কী করবেন, 5খানা কেস দিয়েছেন, এর চাইতে বেশি তো কিছু করতে পারেন না। তখন পুলিশরাই আমাকে ঠেকায়। সুজাতা খানিকটা দেখেছো, পাশে একটু ভিডিও করছিল। আরেকটা অফিসারের সঙ্গেও, আরেকজন অফিসারের সঙ্গেও কিন্তু আমার এরকম তর্ক হয়েছে। ফলে একজন অতি সাধারণ ঘরের ছেলে, অতি সাধারণ জীবনযাপন করি, আর অতি সাধারণ পার্শ্ব শিক্ষকদের একজন প্রতিনিধি হিসাবে এই যে ক্ষমতাটা পাই, সেটা কিন্তু আপনারা পাশে আছেন বলে, হাজার হাজার পার্শ্ব শিক্ষক সাথী আমার পাশে আছে বলে কিন্তু আমি এই দমটা পাই। কয়েকদিন আগে একজন পার্শ্ব শিক্ষক সাথী লিখেছেন, দম আছে বস। আমি তাকে একটাই কথা বলবো, আপনারা আছেন বলেই দমটা আছে, আপনারা না থাকলে। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, আমি সেটা নিয়েই আজীবন কাটিয়ে দিতে চাই। আমি লাস্ট একটা ভাইবা দিয়ে এসেছি প্রাইমারির, অনেকেই জানেন অনেকেই জানেন না। আমার কিন্তু ইচ্ছা নেই ওই চাকরিতে যাওয়ার, তবুও বাড়ির চাপে আর অরুণদা, মীনাক্ষীদি এদের চাপে আমি কিন্তু ভাইবাটা দিয়ে এসেছি। আমি চাই আমার ওটা না হোক, কারণ দেখুন অর্থ অনেকের আছে, টাকা হয়তো আমি অন্যভাবে ইনকাম করতে পারবো, কিন্তু করতে চাই না।
ঠিক সে কারণেই আমি আজীবন প্যারা টিচার হিসেবে থাকতে চাই এবং পার্শ্ব শিক্ষকদের স্বার্থে কাজ করতে চাই। আপনারা দয়া করে আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। একটা কথা মনে রাখবেন, মাথা বিক্রি করিনি আর মাথা বিক্রি করব না। সরকারটাকে বদলে দিন, আমার আপনার সকলের ভবিষ্যৎ বদলে যাবে এবং বদলাতে পারবো। তার জন্য যদি চরম আন্দোলনে নামতে হয়, তার জন্য আমি প্রস্তুত রয়েছি। এই সরকার থাকলে সত্যি সত্যি বলছি কিছু হবে না। আমি 2021-এও বলেছি, 2026-এও একই কথা বলছি। এবার ভাবনা আপনাদের, চিন্তা আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।